বড়দেউলটা মানে এমন ভাবে ভেঙে পড়েছে যে মনে হচ্ছে একটা গুহার ভেতরে আমি প্রবেশ করছি। হ্যাঁ, আমি আজকে এই মুহূর্তে আছি সিলেটের জৈন্তার বড়দেউলে। আর এই যে বড়দেউল যেটা, এটা নাকি একটা সময় জৈন্তা রাজ্যের কোষাগার ছিল। এই যে বড়দেউলটা, এইটা এখন একেবারেই মানে ভেঙে পড়ে আছে। তবে এই স্থাপনাটা যে একটা বিশাল আকৃতির স্থাপনা ছিল সেটা এখনও বোঝা যাচ্ছে। এটা কিভাবে এরকম ভেঙে পড়লো তার ইতিহাস সম্পর্কে জানাতেই এখন আমি আছি জৈন্তার বড়দেউলে। এটার যে নির্মাণ শৈলী এবং এতটা পুরু মানে লক্ষ লক্ষ ইট জড়ো করে, লক্ষ লক্ষ ইট হচ্ছে যে মানে চিনসুরকে দিয়ে এগুলো চুনসুরকে দিয়ে কানেক্টেড করে মানে একটা বিশাল স্থাপনা গড়ে তোলা হয়েছে। তো এটা আসলে কোনো মন্দির নয় বা এটা অন্য কোনো ধরনের মানে কি হতে পারে সেটাও মানে অনুমান করলে বা এটা আসলে খুঁজতে গেলে যেটাই মনে হয় যে এটা আসলে কুশাগার বা ট্রেজারি হওয়ার ছাড়া অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। এটার ব্যাপারে এডওয়ার্ড গেটের বইতে মানে তিনি লিখেছেন যে তিনি একটা প্যালেসের ধ্বংসাবশেষ। তো প্যালেস বলতে তিনি আসলে কি বুঝালেন, এটা বুঝালেন নাকি ওই জন্তেশ্বরী বাড়ি বুঝালেন এটা স্পষ্ট না। যদি এটা হয়ে থাকে তাহলে বলতে হয় যে এটা লক্ষ্মীনারায়ণ নির্মাণ করেছিলেন, কারণ ওই এডওয়ার্ড গেট তার বইতে লিখেছেন যে হিস্ট্রি অফ আসাম যে বইটা, সেই হিস্ট্রি অফ আসাম বইতে তিনি লিখেছেন যে সেইটার ওই যে তিনি ওইটার ওই প্যালেসের মানে যে প্রবেশ পথে তিনি একটা প্রস্তর ফলকে দেখে লেখা পেয়েছেন যে সেখানে লক্ষ্মীনারায়ণের নাম লেখা ছিল এবং লক্ষ্মীনারায়ণ সেটা নির্মাণ করেছেন। এই লক্ষ্মীনারায়ণ কে ছিলেন? লক্ষ্মীনারায়ণ জৈন্তিয়ার এই যে সিনটিয়াং রাজবংশের একজন গুরুত্বপূর্ণ রাজা। তিনি যারা দীর্ঘ সময় জৈন্তিয়া শাসন করেছিলেন তার মধ্যে লক্ষ্মীনারায়ণ একজন। তিনি আপনার 1669 সাল থেকে 1701 সাল পর্যন্ত 3 দশকেরও বেশি সময় তিনি জৈন্তিয়া রাজা ছিলেন। তার মানে তিনি বড় গোস্বামী যিনি তারও আগের ছিলেন? তারও আগের, হ্যাঁ, রাজা বড় গোসাইয়ের আগের অনেক আগের রাজা। তো লক্ষ্মীনারায়ণ জৈন্তিয়ায় অনেক স্থাপনা গড়ে তুলেছিলেন বলে অনুমান করা হয়। যেহেতু তিনি দীর্ঘ সময় জৈন্তিয়া শাসন করেছিলেন, হতে পারে এটা রাজা লক্ষ্মীনারায়ণ নির্মাণ করেছিলেন, আবার হতে পারে যে এটা অন্য কেউ নির্মাণ করেছিলেন। তবে লক্ষ্মীনারায়ণ নির্মাণ করেছিলেন এই সম্ভাবনাটাই বা এটাই আমার মনে হয় যে মানে বেশি, এটা সম্ভাবনা বেশি। এটা 1897 সালে যে ভূমিকম্প হয়েছিল ওই সময় মনে হয় এটা ভেঙে পড়েছিল। ওই ভূমিকম্পে এটা ভেঙে পড়েছিল এবং ওই ভূমিকম্পই হচ্ছে যে সিলেটের অধিকাংশ স্থাপনাই ধ্বংস করে দিয়েছিল। তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে অন্যতম। এটার নাম বড়দেউল কেন রাখা হয়েছিল, এটার কোনো ধারণা আছে আপনার? বড় দেউল মানে এটা দেউল মানে এটাতে ওই যে মানে এখানে মনে হয় যে বাতিটাতি এগুলো জ্বালানো হতো। এটা আমার মনে হয় এগুলো ব্রিটিশ আমলে ওই যে আপনার ওই যে বাতিটাতি জ্বালানো বা এইসবের একটা প্রচলন মনে হয় পরবর্তীতে আসছে। তার মানে এই ধরনের মানে শুরুতে এটার নাম বড়দেউল ছিল না। এটা আসলে যেহেতু এটা ইতিহাসে এটার কোনো উল্লেখ নেই বা এটা কোনো দলিলে এই বিষয়ে তো কোনো কিছু নেই, তো শুরুতে এটার নাম কি ছিল এটা আসলে অনুমান করা খুবই মুশকিল। আমরা বর্তমানে যে নামগুলো পাচ্ছি, বর্তমানে এটাকে বড়দেউল বলা হচ্ছে, তো আমাদের এই নামটি নেওয়া ছাড়া তো এটা আসলে আর কোনো দলিলে এটা আসলে তাম্রলিপি বা শিলালিপি কোনো কিছুতে এটা আসলে কোনো উল্লেখ বা ওই ধরনের কিছু নেই। স্ট্রাকচার এবং সবকিছু দেখেই মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু এর ভিতরে সংরক্ষণ করা হতো, এরকমই মনে হয় যে এটা মানে খুব দামি কোনো কিছু এর ভিতরে সংরক্ষণ করা হতো এটা ধারণা করা হচ্ছে। তো আমার মনে হয় যে জৈন্তিয়া রাজ্যের কিন্তু অনেক মুদ্রা পাওয়া যায়, জৈন্তিয়া রাজ্যের অনেক রাজাদের কিন্তু তাদের যে মুদ্রাগুলো পাওয়া গেছে এই যে ধাতব মুদ্রা। তো জৈন্তিয়া রাজ্যের যেহেতু মুদ্রার প্রচলন ছিল, তাহলে অবশ্যই মুদ্রাগুলো তো কোনো না কোনো জায়গায় মানে একটা ব্যাংকের মতো একটা কুশাগার, হ্যাঁ, একটা ট্রেজারি বা কুশাগার তো ছিলই। মানে এটা আমরা নিশ্চিত যে একটা ট্রেজারি বা কুশাগার ছিল, কারণ জৈন্তিয়া রাজ্যের মুদ্রা ছিল এবং এই ইতিহাসে এটা আছে যে জৈন্তিয়ার রাজা আর জৈন্তিয়ার রাজারাও তারা এই যে তাদের অনেকের সাথে যে তাদের যে মুদ্রার যে লেনদেনের তথ্য 10,000 মুদ্রা 15,000 মুদ্রা মানে এই ধরনের তারা লেনদেন করেছিলেন। তাহলে 10,000 মুদ্রা 15,000 মুদ্রা যদি তাদের লেনদেন হয়ে থাকে অনেকের সাথে, তাহলে আপনার এই যে কয়েক লক্ষ মুদ্রা জৈন্তিয়ায় ছিল, এটা স্বাভাবিকভাবেই মানে এটা অনুমান করা যায় মুদ্রাগুলো রাখার জন্য। তাহলে এই যে এক একজন রাজার মানে অধীনে আসলে কয়েক লক্ষ মুদ্রা থাকাটাই স্বাভাবিক। আর রাজা তো ছিলেন আপনার 23 জন, একজন অনিয়মতান্ত্রিক আর নিয়মতান্ত্রিক হচ্ছে আপনার 22 জন। তো এই 22 জন রাজার মধ্যে প্রত্যেক রাজা মানে ক্ষমতায় এসে মানে একটা করে মুদ্রা মানে নতুন একটা মুদ্রা চালু করতেন এবং ওই যে তিনি যে সালে ওইটা চালু করতেন তার যে তিনি যে বছর মানে ক্ষমতায় গেলেন ওই সালটা দিয়ে, তো ওই সালটা কিন্তু মুদ্রার গায়ে লেখা থাকতো। এই বইটা শকাব্দ যে সর্বশেষ যে মুদ্রাটা এটা হচ্ছে আপনার 1712 শকাব্দ। তো 1712 শকাব্দে হচ্ছে রাজা দ্বিতীয় রামসিংহ সর্বশেষ যে মুদ্রাটা চালু হয়ে ওইটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। আরো অনেকগুলো মুদ্রা পাওয়া যায় এবং সেগুলোতে ওই যে ওই শকাব্দ উল্লেখ করা থাকে। তো রাজারা ক্ষমতায় এসে তারা কি করতেন, তারা এই যে তারা যে বছর সিংহাসনে মানে গেলেন বা তারা যে বছর ক্ষমতায় গেলেন সেই বছর মানে উল্লেখ করে তারা এটা মুদ্রা চালু করতেন। তাহলে দেখেন যে আগের যে রাজারা তাদের আমলের যে মুদ্রাগুলো আবার তার নিজের চালু করা মুদ্রা এইভাবে মিলে আসলে কয়েক লক্ষ মুদ্রা আমাদের যে কোনো রাজার কাছে থাকারই স্বাভাবিক। এবং এই বিষয়ে একটা নির্দিষ্ট তথ্য আমি পেয়েছি যে আপনার সর্বশেষ যে রাজা তাকে যখন আপনার ব্রিটিশরা যখন ক্ষমতাচ্যুত করে এবং ব্রিটিশরা যখন মানে তাকে তার কাছ থেকে সিংহাসন কেড়ে নেয়, তখন কিন্তু তারা 1 লক্ষেরও বেশি অনেক বেশি মুদ্রা তারা পেয়েছিল
এবং এই যে তার এগুলো রাজার নিয়ন্ত্রণে ছিল। তো রাজার নিয়ন্ত্রণে যদি মুদ্রা থাকে বা ব্রিটিশরা 1 লক্ষেরও বেশি তারা মুদ্রা মানে জৈন্তিয়া থেকে তারা নিয়েছিল, তাহলে ওই মুদ্রাগুলো এই জৈন্তিয়া রাজ্যের যে মুদ্রা যেটা হচ্ছে যে লক্ষেরও বেশি বা কয়েক লক্ষ মুদ্রা, সেই মুদ্রাগুলো আসলে রাখার তো একটা জায়গা লাগবে। তো সেই জায়গাটা খুবই স্বাভাবিক যে আসলে এই ধরনের একটা সুরক্ষিত স্থাপনার মধ্যেই তারা মুদ্রাগুলো রাখতেন, যেটা হচ্ছে অনেকটা মুদ্রা ভান্ডার বলা চলে। হ্যাঁ হ্যাঁ, একটা মুদ্রার ভান্ডার। তো মুদ্রাগুলোর জন্য অন্যান্য যেসব স্থাপনা আমরা দেখেছি, অবশ্যই মন্দিরের মধ্যে তারা মুদ্রা রাখবেন না বা বাড়িতেও রাখবেন না, অন্য কোনো জায়গায় এত মুদ্রা রাখা হবে না। সবচেয়ে সুরক্ষিত জায়গা দেখেই মনে হচ্ছে যে আসলে মুদ্রা রাখার জায়গা। জৈন্তিয়া রাজ্যের যে আপনার এই যে লক্ষ লক্ষ যে ধাতব মুদ্রা আগের রাজাদের আমলের বা যে রাজা ক্ষমতা থাকতেন তার নিজের যে চালু করা মুদ্রা, এই মুদ্রাগুলো ওনারা রাখবেন কোথায়? একটা সুরক্ষিত জায়গা দরকার। সেই কারণে আমার মনে হয় যে সবচেয়ে সুরক্ষিত দেখে মনে হচ্ছে যে এটা অনেক হেভি করে বানানো। আমার মনে হয় যে এটা মুদ্রা রাখার জন্যই কুশাগার হিসাবে এটা ব্যবহার করা হতো। এবং এটা নিয়ে অনেক মিথ আছে যে এটা যে সুড়ঙ্গ, আমার মনে হয় থাকতেও পারে, যেহেতু কুশাগারের বিষয় তো এটা হয়তো সুড়ঙ্গ দিয়ে হয়তো কোথাও কানেক্টেড বা কোনো কিছু, কিন্তু খুব বেশি না, কারণ এগুলো নিয়ে আবার আসলে অনেক মানুষ আসলে মানে খুব বেশি বলে আর কি। তো এটা কোনো প্রমাণ নেই, তবে অনেকে বলেন যে এটা সুড়ঙ্গ টুড়ঙ্গ দিয়ে এটা বিভিন্ন দিকে এটা আসলে কানেক্টেড ছিল বা আর কি, এটা অনুমান বা অনেকে এটা বলে থাকেন আর কি। তো এটা খনন করলে হয়তো এটা বোঝা যাবে। আমার মনে হয় যে এইটাতে যদি খনন করা হয়, এটাতে আসলে অনেক মুদ্রা টুদ্রা এগুলো পাওয়া যেতে পারে, মুদ্রা টুদ্রা বা বিভিন্ন মানে এই যে তাম্র লিপি বা তাম্র ফলক, মানে এইগুলো আমার মনে হয় যে একটা সম্ভাবনা আছে যে এই বড় দেউলের ভেতরে এইগুলো যদি প্রত্নতাত্ত্বিক এক্সকাভেশন করা হয়, তাহলে আমার মনে হয় যে অনেক গুরুত্বপূর্ণ কিছু মানে এখানে পাওয়া যেতে পারে, এটা সম্ভাবনা আছে। এই জৈন্তায় আসার পরে আপনি যেদিকে যাবেন, যেদিকে তাকাবেন, সেখানেই হচ্ছে ইতিহাস। প্রাচীন ইতিহাসের একটা ভান্ডার বলা চলে এই জৈন্তা রাজ্যকে। আসলে এই জৈন্তাকে মনে হলো যেন এখনও মানে তৎকালীন সময়ে যে জৈন্তা রাজ্য ছিল, এটা এখনও মানে আমাদের এই বাংলার একটা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে।